নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1002তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা কথা বলছিলাম মহর্ষি অসিত দেবলের সাথে, ব্রহ্মর্ষি অসিত দেবলের সাথে মহর্ষি নারদের সৃষ্টিতত্ত্ব নিয়ে যে আলোচনা হয়েছিল সে ব্যাপারে। সেখানে এই যে সৃষ্টিতত্ত্ব, যা মহাভারত মূলত সাংখ্য ভাবনার মধ্যে দিয়ে ধরার চেষ্টা করেছেন, অর্থাৎ এটা আমাদের একটা শ্লাঘার, আমরা এ নিয়ে গর্ব করতে পারি যে প্রাচীন ভারতবর্ষ, সেই সময়কার ঋষিরা, সেই সময়কার জ্ঞানী মানুষেরা, তারা কত বিষয় নিয়ে না ভাবনা চিন্তা করেছিলেন, এবং তাদের ভাবনা চিন্তা আজও বিভিন্ন উৎসাহী মানুষদের, উৎসুকী গবেষকদের, বিজ্ঞান মনস্ক মানুষদেরকে নিত্য উৎসাহিত করে চলেছে। এটা আমরা বলছি না যে সে সময়কার ভারতবর্ষের মধ্যে সমস্ত সত্যই তারা ধরে ফেলতে পেরেছিলেন, এই কথা আমরা বলছি না, কিন্তু এ কথা আমরা বলছি যে সে সময় ভারতবর্ষ এই সংসারের আভ্যন্তরীণ এবং বহির দুই দিক থেকেই এই বৈচিত্র্যকে, এই রহস্যকে খোঁজার চেষ্টা করেছেন। তাদের এই অনুসন্ধিৎসা, এটি আমাদেরকে আশ্চর্য করে। যখন পৃথিবীর সমস্ত দেশ অজ্ঞানের তমচ্ছায়ায় আবৃত হয়ে রয়েছে, যেখানে কুসংস্কার প্রবলভাবে ঢেকে রেখেছে সমস্ত তাদের জীবনকে, এবং এখন যে সমস্ত দেশ যারা নিজেদেরকে উন্নত বলে দাবি করে, তারা সেই কালে যে গভীর অন্ধকারের কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন ছিল, ঠিক সেই সময় এবং তারও আগে, অর্থাৎ ওই সমস্ত বর্তমান উন্নত দেশগুলির যখন কোনো জন্মই হয়নি, সেই সময়ে ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা বিজ্ঞান মনস্কতা, একটা অনুসন্ধিৎসা সৃষ্টি হয়েছিল। তারা চিন্তা করেছেন মানুষকে নিয়ে, মানুষের জীবনকে নিয়ে, মানুষের মন নিয়ে, মানুষের যাপন নিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে আরও গভীরভাবে তারা চিন্তা করেছেন, এই রহস্যকে ধরার চেষ্টা করেছেন। সে বিশ্ব সৃষ্টি, এই চারপাশে যা কিছু দেখা যাচ্ছে, এই যে সংসার, এর রহস্যটা কি, এর মূলটা কি, এটা তারা খোঁজ করার, এর কারণটিকে তারা খোঁজ করার, অনুসন্ধান করার একটা গভীর প্রযত্ন তাদের মধ্যে রয়েছে। সেই প্রযত্নের দুটি ধারা, একটি সাংখ্য দর্শনের ধারায় আর একটি যোগ দর্শনের ধারায়। এই দুটি ধারার মধ্যেই আমরা আধুনিক বিজ্ঞান মনস্কতার একটা প্রাথমিক চিহ্ন অত্যন্ত স্পষ্টভাবে পাই, এবং ঠিক সে কারণে পৃথিবীর যেখানে এই বিশ্ব সৃষ্টি নিয়ে আলোচিত হচ্ছে, তারা সবিশেষভাবে সাংখ্য ভাবনাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এবং সেটা শুধু আমাদের এই পরিমণ্ডলের মধ্যে নয়, পৃথিবীর সর্বত্র বড় বড় যে সমস্ত গবেষকেরা বিশ্ব সৃষ্টি নিয়ে চিন্তা করছেন, বিশ্বের এই সৃষ্টির রহস্যকে উন্মোচন করার যে চেষ্টা করছেন, সেখানে তাদের সেই চিন্তা ভাবনার মধ্যে প্রাচীন এই সাংখ্য দর্শন
অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্থান লাভ করেছে এবং এর তত্ত্বগুলোকে তারা সবিশেষভাবে প্রণিধান করে তার মধ্যে দিয়েই তারা কিন্তু নিজেদের বক্তব্যকে আরও বিশেষভাবে বিশেষায়িত করেছে। এই সাংখ্য ভাবনাকে আধুনিক বিজ্ঞান কিন্তু কখনোই অস্বীকার করে না, বরং স্বীকৃতি দিয়েছে এবং সমস্ত বিজ্ঞান এর যত চিন্তা ভাবনা, যত বৈজ্ঞানিক চিন্তা ভাবনা উঠেছে সেখানে কিন্তু এই সাংখ্য ভাবনার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আমরা এটা বলবো, এই জায়গা থেকে আমরা কিন্তু একটু গুরুত্ব বা একটা গর্ব করতে পারি। দুঃখের বিষয়, যেহেতু শিক্ষার ক্ষেত্রে একটা মানের অধঃপতন হয়েছে সর্বত্র, ফলত আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে যে এটা কখনোই যে খুব একটা বড় গুরুত্বপূর্ণ ছিল তা নয়, যতটুকু ছিল আমরা সাধারণ মানুষেরা কিন্তু তার থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে। এর দুটি কারণ। আমরা ভোগের উপকরণের এবং স্থূলত্বের মধ্যে এতটাই নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছি যে এই সমস্ত উন্নত ভাবনা, এই সমস্ত উন্নত বিষয় নিয়ে আমাদের কোনো ধারণাই নেই, আমাদের কোনো উৎসুকও নেই, বা এই ব্যাপারে আমরা কখনোই কোনো কিছু কোথাও তেমনভাবে আলোচিত হতে দেখি না। যেন এই যে একটা আলাদা শ্রেণীর, একটা আলাদা স্তরের মানুষেরই এই বিষয় নিয়ে আলোচনা করা। এবার সাধারণ একটা কথা আমরা বলি, এগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। আসলে পৃথিবীর যা কিছু ভালো জিনিস, যা কিছু এই পৃথিবীর মূল উপাদান, যা নিয়ে একজন মানুষ তো এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী। সে যখন এই পৃথিবীতে এসেছে তখন এই পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ জিনিস, যা কিছু গভীর জিনিস, যা কিছু উৎকৃষ্ট জিনিস, সেটা নিয়েই তো সে চিন্তা করবে, ভাবনা করবে, সেইটারই রূপ রস সে আস্বাদন করবে। কিন্তু দুর্ভাগ্য এটা, সেই শ্রেষ্ঠ প্রাণী কিন্তু একেবারে তার স্থূলত্বের জায়গায় পৌঁছে গিয়ে তার স্থূলত্বের ভাবনায় এই উৎকর্ষতাকে সে হারিয়ে ফেলছে। ফলত মানুষ শব্দের মধ্যে যে উৎকর্ষতা রয়েছে, সেই উৎকর্ষতা কিন্তু প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখন আমরা মানুষ সমাজের মধ্যে, মানুষের মধ্যে আমরা নিজেরাই বলি সেই মূল্যবোধ নেই, সেই হৃদয়বোধ নেই, অন্যের প্রতি ভালোবাসা নেই, একটা ভালো কিছু করার চেষ্টা নেই, ভালো কিছু জানার চেষ্টা নেই, একটু ভালোভাবে বাঁচার প্রচেষ্টা নেই। একটা সর্বস্তরে সমস্ত জায়গার মধ্যেই একটা বিষম এবং ভীষণ একটা স্থূলত্বকে আমরা লক্ষ্য করছি। এটা বড় দুঃখের। আমাদের এই জায়গাটাই বলা হচ্ছে, এর মানে কি প্রাচীন যুগে সবাই এই বিষয় নিয়ে খুব আলোচনা করতেন? না, সেটাও নয়। এটা বলবো যে এই আলোচনা, এই বিষয়গুলো প্রাচীন যুগে যে সর্বত্র ব্যাপৃত হয়েছিল, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল তা নয়। কিন্তু যারা তথাকথিত শিক্ষিত মানুষ, যারা একটু পড়াশুনো করতেন, যারা নিজেদেরকে শিক্ষিত বলতেন, আজ থেকে অন্তত 30 বছর আগেও আমরা লক্ষ্য করেছি, 30-40 বছর আগেও লক্ষ্য করেছি, অতি সাধারণ শিক্ষিত মানুষের তারাও কিন্তু এই সমস্ত বিষয়কে শিক্ষিত, যাদের মধ্যে শিক্ষার একটা ছাপ আছে, তারাও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে একটু উৎসুক বোধ করতেন, একটু তারা জানার চেষ্টা করতেন, একটু পড়াশুনো করতেন। এইটাই হচ্ছে ব্যাপার। সেই জায়গা থেকেই আমরা ক্রমশ শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করছি, একটা অন্যতর শিক্ষিতের
চেহারা আমাদের সামনে ফুটে আসছে। যে শিক্ষিত বলতে গেলে আমরা একটা অন্য শুধুমাত্র ডিগ্রি ডিপ্লোমাকেই বুঝি, তার কোনো সারকে আমরা চোখে দেখি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের যা কিছু আমাদের অত্যন্ত আপন জিনিস ছিল, নিজেদের জিনিস ছিল, এই ভারতবর্ষের মানুষের চিন্তার ফসল ছিল, দুর্ভাগ্যবশত তাই কিন্তু এখন ভারতবর্ষের সীমার বাইরে চলে যাচ্ছে। এসব নিয়ে এখন যা কিছু আলোচনা, চিন্তা ভাবনা, কাজকর্ম, গবেষণা সবই কিন্তু এখন বাইরে হচ্ছে। আর আমাদের ভারতবর্ষের দুঃখের বিষয় এটাও, আমাদের ভারতবর্ষের ভালো স্টুডেন্টরা, ভালো গবেষকেরা, তারা আমাদের দেশে বসে আর কাজ করছেন না। তারা আমাদের দেশের বাইরে গিয়ে বিদেশে বসে এই বিষয়গুলো নিয়েই কিন্তু কাজ করছে। অর্থাৎ কাজ হচ্ছে পৃথিবীর, হচ্ছে ভারতবর্ষের বিষয় নিয়ে, চিন্তা ভাবনা নিয়েই কাজ হচ্ছে। ভারতীয়রাই কাজ করছেন, কিন্তু দেশে বসে তাদের কাজ করার সুযোগটা ক্রমশই নষ্ট হয়ে যাচ্ছে। তারা দেশের বাইরে অন্যত্র গিয়ে কাজ করছে। যাই হোক, আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, ব্রহ্মর্ষি অসিত দেবলের সাথে মহর্ষি নারদের এই সৃষ্টি তত্ত্বের ব্যাপার নিয়ে। সেখানে প্রশ্ন শুনলে তারা বললেন, অসিত দেবল বলছেন, এই সৃষ্টির রহস্যের মূল উপাদানের কারণ, কোথার থেকে এই বিশ্ব সৃষ্টি হলো এবং এই বিশ্ব সৃষ্টির মূল উপাদানগুলো কী কী, কী দিয়ে এই বিশ্ব সৃষ্টি হয়েছে, তার মূল উপাদানগুলো কি। সেখানে বলছেন বিশ্ব প্রপঞ্চের এই স্রষ্টা যেন হচ্ছে কাল। বিশ্ব প্রপঞ্চের এই স্রষ্টা, একজন স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন কাল। এবং এই জগৎ সৃষ্টির জন্য উপাদান কারক হিসেবে 5টি পদার্থ রয়েছে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম সূত্র। কাল, প্রথমে বলছে স্রষ্টা হচ্ছেন কাল। এই যে বিশ্ব সৃষ্টি হয়েছে, এই যে ইউনিভার্স, তার একজন স্রষ্টা আছে। এবং সেটিকে আমাদের প্রাচীন ভারতবর্ষ বলেছেন কাল। আধুনিক বিজ্ঞান কি বলছেন? টাইম অ্যান্ড স্পেস। একেবারে মিলে যাচ্ছে। কাল হচ্ছে সেই সময়, এবং এই স্পেস, এই শূন্যতাই হচ্ছে স্পেস। এই বিশ্ব আর কিছু নয়, একটা মহাশূন্য, একটা অবকাশ শূন্য। এই শূন্য, সে কিন্তু ভারতবর্ষের সেই সময়কার দিকে আমরা দেখছি প্রাচীন দার্শনিকরা, যারা এই সৃষ্টিতত্ত্বের কথা বলছেন, তারা বলছেন এই বিশ্ব হচ্ছে একটা শূন্য। ইউনিভার্স ইজ একটা শূন্য, মহাকাশ বলছে। মহাকাশ অর্থাৎ সেই শূন্য, আকাশ একটা শূন্য, যার মধ্যে আমরা বলি অবকাশ শব্দটা আছে, শূন্য, যার মধ্যে আর কিচ্ছু নেই, নিঃসীম শূন্য। এবং এই শূন্য সৃষ্টি হয়েছে একটা সময়। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যে এখানে দেবল বলছেন, অসিত দেবল বলছেন, এই স্রষ্টা হচ্ছে কাল বা মহাকাল, যাকে বলা হচ্ছে টাইম। আধুনিক ভাষায় বলা হচ্ছে টাইম। তিনি কি সৃষ্টি করলেন? এই মহাশূন্য, অর্থাৎ দি স্পেস। ইউনিভার্স ইজ দ্যাট স্পেস। এবং কারণ হিসেবে নিচ্ছে 5টি পদার্থকে। এই 5টি পদার্থ যাকে বলা হচ্ছে মহাভূত, আকাশ, বাতাস, আগুন, জল আর মাটি। এই হচ্ছে 5টি মহাভূত। এই 5টি মহাভূত দিয়ে এই বিশ্ব, এই ইউনিভার্স তৈরি হয়েছে। এই বিশ্বের মূল উপাদান হচ্ছে এই পঞ্চভূত। কিন্তু এই পঞ্চভূত বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এই পঞ্চভূতের অন্তর্নিহিত কারণগুলোকে। অর্থাৎ আকাশ, বাতাস,
আগুন, জল এবং মাটি, এই যে পঞ্চভূত, যাতে ক্ষিতি, অপ, ক্ষিতি, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এবং তাদের যে অন্তর্নিহিত যে কারণ, সেগুলোকে আমাদের বুঝতে হবে। এই সবটাকেই একসঙ্গে বুঝতে হলে, তার কারণ বুঝতে হলে, সেটাকে বলা হচ্ছে তন্মাত্র। এখানে একটি তন্মাত্র বলে একটি শব্দ আসছে। আগে আমাদের এই তন্মাত্র কি জিনিস সেটাকে বুঝতে হবে। তন্মাত্র কি? অর্থাৎ এই যে আমরা পাঁচটি, এই আলোচনা আমরা খুব আস্তে আস্তে ধীরে ধীরে করছি, যতটা সহজ করে সম্ভব সেই আমাদের প্রাচীন ভারতীয় সাংখ্য ভাবনার মধ্যে দিয়ে এই সৃষ্টি রহস্যের যে রূপরেখা ধরা হয়েছে, সেটাকেই আমরা একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি। একটু সহজ করে বলার চেষ্টা করছি আপনাদের কাছে, এবং মনোযোগ দিয়ে শুনলে এর বোঝা এমন কিছু কঠিন ব্যাপার নয়। প্রথমে আসছে তন্মাত্র এই শব্দটি। তন্মাত্র কি? আমরা শুনলাম পাঁচটি উপাদান: আকাশ, বাতাস, আগুন, জল আর মাটি। অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। এই বাহ্য বিষয়গুলো হচ্ছে আকাশ, বায়ু, তেজ, অপ এবং ক্ষিতি। এগুলো হচ্ছে পঞ্চমহাভূতের পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূতের লক্ষণই হচ্ছে, অর্থাৎ এই যে আকাশ, বাতাস, আগুন, জল আর মাটি, এগুলো হচ্ছে পঞ্চমহাভূত। মহাভূত মানে ভূত সৃষ্টি। এই পঞ্চমহাভূত দ্বারাই এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি হয়েছে, উপাদান। এই পঞ্চমহাভূতের লক্ষণগুলো কি? আকাশের লক্ষণ হচ্ছে শব্দ, সেই রকম বাতাসের স্পর্শ, এইভাবে এক এক করে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এই পঞ্চমহাভূতের পাঁচটি লক্ষণকে আমরা পাচ্ছি। বাইরের জগতে, বাহ্য জগতে যত ধরনের জানার বিষয় আছে, অর্থাৎ জ্ঞেয় বস্তু আছে, সেগুলোকে বিশ্লেষণ করলে আমরা এই পাঁচটি উপাদান আমরা এখানে পাই। সংসারে যত কিছু পদার্থ আছে, সজীব এবং নির্জীব, প্রত্যেকটি পদার্থই এই পাঁচটি উপাদান থেকে তৈরি। এটা কিভাবে জানা গেছে? না, প্রত্যেক পদার্থকে, সজীব এবং নির্জীব প্রত্যেক পদার্থকে বিশ্লেষণ করে যত রকমের জানার বিষয় আছে, জানার বস্তু আছে, সজীব এবং নির্জীব প্রত্যেককে বিশ্লেষণ করে তাদের মধ্যে আমরা এই পাঁচটি উপাদানকে আমরা পাই: শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। এই পাঁচটি দিয়েই এই বিশ্ব সংসারের যাবতীয় বস্তু নির্মিত, অর্থাৎ এই বিশ্ব সংসার নির্মিত হয়ে উঠেছে। এটা হচ্ছে প্রথম কথা। এই যে পদার্থ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, হ্যাঁ, যাকে আমরা যথাক্রমে আকাশ, বাতাস, তেজ, অপ এবং জল এবং ক্ষিতি, মাটি বলেছি, সেগুলোর কারণ, সেগুলোর অন্তঃকারণকে বলা হয় তন্মাত্র। তন্মাত্রের অর্থ হলো শব্দ গুণ, যা শব্দের সূক্ষ্ম যে গুণ, শব্দের সূক্ষ্ম গুণটা কি? শব্দ নয়, শব্দের গুণটা। স্পর্শের গুণ, রূপের গুণ, রসের গুণ, এই যে প্রত্যেকটির অন্তর্গত গুণ বা কারণ, সেগুলোকে বলা হয় সূক্ষ্মতম অবস্থা, সেগুলোকে বলা হচ্ছে তন্মাত্র। অর্থাৎ শব্দ গুণ হচ্ছে আকাশ, এই স্পেস। স্পর্শ হচ্ছে বায়ু, ঠিক আছে, রূপ থেকে তেজ, রস থেকে এই পৃথিবীর সৃষ্টি, গন্ধ থেকে মাটি, এরকম এইভাবে যে জিনিস, রস থেকে জল, গন্ধ থেকে এই মাটি, এই যে আমরা পাচ্ছি, এইগুলোর সূক্ষ্মতম উপাদান বা কারণ। কারণ
শব্দটাকে একটু আমাদের আগে একটু আমরা বুঝি, তাহলে তন্মাত্রকে বুঝতে আমাদের আরেকটু সহজ হবে। কারণ কি? ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ হচ্ছে কারণ। ক্রি ধাতু নিষ্পন্ন, যে করায়, যে করায়। কারণ কথার অর্থ হচ্ছে যে করায়, কাজটা যে করছে, করায়। ক্রিয়া সম্পাদক, ওই যে সম্পাদক শব্দটি, এটা হচ্ছে কারণ। একটা খবরের কাগজ বেরিয়েছে, যিনি খবরের কাগজ, তো সেখানে সাংবাদিকেরা রয়েছে, চিত্র সাংবাদিক রয়েছে, নানা ধরনের সাংবাদিক রয়েছে, প্রেস রয়েছে, প্রেসের নানা ধরনের প্রেসের কর্মচারীরা রয়েছেন, নানা বহু মানুষ সেখানে নিজের নিজের কাজ করে চলে তারপরে আমরা একটা সংবাদপত্রকে পাচ্ছি। বহু মানুষের নানান ভূমিকা আছে, চিত্র সাংবাদিক থেকে আরম্ভ করে সংবাদ তথ্য, রাজনৈতিক তথ্য, এরকম নানা সাংবাদিক রয়েছেন, নানা রকমের উপাদান এখানে নিয়ে আসছেন, নানাজন সেটাকে একত্রিত করে সেটাকে নানাভাবে বিন্যাস করে, সেখানেও আবার নানা মানুষের নানা রকমের ভূমিকা রয়েছে। তারা সমস্ত কাজগুলো করে আমরা প্রতিদিন সকালে একটি নতুন খবরের কাগজ বা সংবাদপত্র পাচ্ছি। এই যে কর্মটি যিনি করাচ্ছেন সবাইকে দিয়ে, তিনি হচ্ছেন সম্পাদক। তিনি হচ্ছেন এই খবরের কাগজের কারণ, ক্রিয়া সম্পাদক, অর্থাৎ তিনি হেতু। তাকে বলা হয় প্রযোজক। এই যে সিনেমা হয়, দূরদর্শনে যে সিনেমা হয়, নাটক, যাত্রা, নানা রকম, সেখানে আমরা একজন প্রযোজক দেখি। প্রযোজক হিসেবে তিনি আসলে কাজটা করাচ্ছেন, তার প্রযোজনায় কাজটি হচ্ছে। তিনি ছাড়া সেখানে সম্পাদক রয়েছে, একজন পরিচালক রয়েছে। পরিচালক কিন্তু প্রযোজক নন, তিনি ছবিটি পরিচালনা করছেন। হ্যাঁ, সেখানে ফিনান্সিয়ার্স আছেন, টাকা দিচ্ছেন যিনি, তিনি কিন্তু প্রযোজনা করছেন না, তিনি টাকার যোগান দিচ্ছেন। সেরকম সেখানে রূপ সম্পাদক রয়েছে, আলো সম্পাদনা রয়েছে, চিত্রের সম্পাদনা রয়েছে, নানা রকম মানুষ সেখানে করছেন। এছাড়া তো কলা কৌশলীরা রয়েছেন। সমস্ত কাজগুলোকে সবাইকে জুটিয়ে এনে সবাইকে দিয়ে যিনি কাজটা করান, তিনি হচ্ছেন প্রযোজক। কারণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে যেমন সম্পাদক, যেমন প্রযোজক, তেমনি নিদান। যিনি নিদান দিচ্ছেন এটা করতে হবে, তার নির্দেশে যে আমরা কাজটা করছি, যার নির্দেশে যিনি নিদান দিচ্ছেন, এই নিদান দানকারীকেও বলা হয় কারণ। অর্থাৎ উৎপাদক এবং উৎপত্তি স্থল, এই দুটোকেও কিন্তু কারণ অর্থে বোঝানো হয়। হ্যাঁ, এবং মূল বস্তু জগৎ, এই যে জগৎ সৃষ্টি হচ্ছে যেসব উপাদানগুলো দিয়ে, সেই উপাদানের সূক্ষ্মতম যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে বলা হচ্ছে কারণ। উপাদানগুলো দিলেই শুধু কিন্তু কাজ হয় না, উপাদানের সূক্ষ্মতম বিষয়গুলো। হ্যাঁ, আমরা তো উপাদান হিসেবে কি বলছি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কতগুলো শব্দ দিলেই তো সৃষ্টি হয় না, স্পর্শ এলেই সৃষ্টি হয় না। এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি পদার্থকে একত্রিত করে তাদের অন্তর্নিহিত যে কারণগুলো রয়েছে, যে গুণগুলোকে রয়েছে, সেইগুলোকে দিয়ে যিনি কাজ করাচ্ছেন সেটাকে হচ্ছেন কারণ। যিনি কাজ করাচ্ছেন তিনি হচ্ছেন কাল, অর্থাৎ সময়। সময় এই পাঁচটি পদার্থকে একত্রিত করে সেই পদার্থের অন্তরে যে সূক্ষ্ম কারণসমূহগুলো রয়েছে, গুণগুলো রয়েছে, সেই গুণগুলোকে দিয়ে মিশ্রিত করে যা কিছু তারা উৎপন্ন করছেন, সেটাই হচ্ছে সৃষ্টি। এবং এই প্রত্যেকটি বিষয়ের অন্তর্নিহিত সূক্ষ্ম অবস্থা বা মূল বস্তুকেই বলা হয় তন্মাত্র। এই জন্য পঞ্চতন্মাত্র, অর্থাৎ এই পাঁচটি বিষয়ের মূল কারণ। অতএব পঞ্চভূতের মধ্যে, এই যে পঞ্চভূতের কথা আমরা পেলাম, রূপ, রস, শব্দ,
স্পর্শ রূপ রস গন্ধ বা আকাশ বাতাস আগুন জল আর মাটি, তাদের মধ্যে যে একটা অব্যক্ত সূক্ষ্ম অবস্থা রয়েছে সেটাকেই পঞ্চতন্মাত্র বলা হয়। এবং সেখানে খুব সুন্দর করে বলা আছে, শব্দ লক্ষণ আকাশং বায়স্তু স্পর্শ লক্ষণা জ্যোতিষং লক্ষণং রূপমাপশ্চ রস লক্ষণং ধারিণী সর্বভূতানাং পৃথিবী গন্ধ লক্ষণা স্বরব্যঞ্জন সংস্কার ভারতী শব্দ লক্ষণা। অর্থাৎ বলছে শব্দের লক্ষণ, শব্দের সূক্ষ্ম অবস্থা হচ্ছে এই আকাশ, বায়ুর সূক্ষ্ম অবস্থা হচ্ছে এই স্পর্শ, স্পর্শ হচ্ছে বায়ুকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা একটা অনুভব করি, স্পর্শ হয় করি, সেটা হচ্ছে লক্ষণ। শব্দ নিরেট জায়গায় খুব একটা শব্দের লক্ষণ যে আকাশ, এটা বোঝা যায় খুব সহজ করে। নিরেট কোনো জায়গার মধ্যে শব্দ কাজ করে না। হ্যাঁ, একটা সিনেমা হল বা একটা প্রেক্ষাগৃহ যেখানে আমরা উপস্থিত হই ছবি দেখার জন্য, নাটক শোনার জন্য বা কোনো আলোচনা শোনার জন্য, যে একটা অডিটোরিয়াম, অডিটোরিয়াম যেখানে আমরা উপস্থিত হই কিছু শোনার জন্য বা কিছু শব্দ শোনার জন্য, দৃশ্যের মাধ্যমে বা শ্রবণের মাধ্যমে। এই যে সেখানে সেই হলটাকে খেয়াল করেছেন, বিশাল উচ্চতার হয়, অনেক উঁচু হয় কোনো হল, এবং সেটা হয় ফাঁকা, জিনিসপত্রের ঠাসা গুদাম ঘরের মধ্যে কিন্তু হয় না। যদি একটা হল তৈরি করতে হয় তাহলে একটা গুদাম ঘর, কোনো জায়গা না পেয়ে যদি একটা গুদাম ঘরের মধ্যে কোনো ছবি দেখাবার ব্যবস্থা করা হয়, তাহলে প্রথমেই সেই গুদাম ঘরটাকে ফাঁকা করে দিতে হয়। কেন না? আকাশ, অবকাশ তৈরি করা, না হলে শব্দ সেখানে ধরা যাবে না। একটা নিরেট বস্তুর মধ্যে দিয়ে শব্দ কিন্তু পাস করে না, যায় না। হ্যাঁ, ফাঁকা জায়গার মধ্যে শব্দ হয়, ফাঁকা জায়গার মধ্যে ইকো হয়। দূর পাহাড়ে ভ্রমণ করতে যাবেন, এই দিকে সুউচ্চ পাহাড়, মাঝখানে অনেকটা ফাঁক, ওই পাশে আবার ওই প্রান্তে আবার আরেকটা বিশাল পাহাড় উঠে গেছে। এই দুই পাহাড়ের মাঝখানে যে অবকাশ বা যে আকাশটুকু রয়েছে, এর মাঝখানে দাঁড়িয়ে আপনি যা শব্দ করবেন সেটা ইকো হয়ে ফিরে আসবে। রাজস্থানে, এমনকি আমাদের ভারতবর্ষের অনেক জায়গায়, আমাদের এই বাংলাতে মুর্শিদাবাদেও যে সমস্ত বড় বড় প্রাসাদগুলো রয়েছে, সেই সমস্ত অনেক প্রাসাদে গিয়ে আপনাদেরকে সেখানে দেখাবে, যারা আপনাদেরকে নিয়ে যাচ্ছে গাইড, তারা একটা চমৎকার জিনিস দেখায়। আপনাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে সে গাইড অনেক দূরে চলে গেল, সেই প্রাসাদের অন্য একটা প্রান্তে। আপনি তাকে খুঁজেই দেখতেই পেলেন না, সে কোথায় হারিয়ে গেল। সেই অনেক দূর থেকে সে যখন আপনার চোখের বাইরে চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে সে একটা শব্দ করছে, এই যে আমার কথা শুনতে পাচ্ছেন, কেমন আছেন। এই যে কথাটা আপনার কাছে প্রচণ্ডভাবে রনিত হয়ে এলো। আপনি ভাবলেন এত দূরে প্রাসাদের, বিশাল প্রাসাদের কোন গোপন জায়গায় সে লুকিয়ে আছে, সেখান থেকে সে একটা শব্দ করছে। সেই শব্দ আপনাদের কাছে স্পষ্ট হয়ে, বিশাল হয়ে আপনাদের কানে ধরা পড়ছে। এইটা হচ্ছে এই অবকাশের মধ্যে। এমনভাবে এই অবকাশের এই সূক্ষ্মতাকে, এই কারণকে, এই অবকাশের কারণকে ধরেই এই বিজ্ঞানটিকে, এই কারণ বিজ্ঞানকে গ্রহণ করে সেই সময়কার বড় বড় সব প্রাসাদ দুর্গ তৈরি করা হতো। দূর থেকে শত্রু আসছে দেখে, তখন তো আর এই মাইক টাইক ছিল না, হ্যাঁ, যে অ্যানাউন্স করে ঘোষণা করে দেবে, যেমন ট্রেন আসছে বলে প্ল্যাটফর্মে ঘোষণা করে দেওয়া হয়, বা মেট্রোতে আমরা জানতে পাচ্ছি ট্রেন আসছে বলে একটা অ্যানাউন্সমেন্ট হয়। তখন তো এরকম কোনো রকম ব্যবস্থা ছিল না। তারা কিভাবে এই সংবাদ দূরে ছড়িয়ে দিতেন? এই স্পেস, এই অবকাশকে, অর্থাৎ শব্দের মধ্যে নিহিত যে আকাশ আছে,
যে তার শব্দের নিহিত যে গুণ, আকাশের যে গুণ, এই গুণটিকে, এই গুণতর বিজ্ঞানকে, এই বিশেষ জ্ঞানটিকে, এই শব্দের অন্তর্ভুক্ত কারণসমূহের বিশেষ জ্ঞানকে ব্যবহার করেই কিন্তু দুর্গে, বড় বড় প্রাসাদের মধ্যে এই ব্যবস্থাটি করা হয়েছে। সেই জন্য সমস্ত প্রেক্ষাগৃহগুলোকে এরকম ফাঁকা করা হয়, বিশাল যত উঁচু হবে এবং তার মধ্যে এই শব্দ ধরার জন্য যত রকমের আয়োজন রাখা হবে, ততই আমাদের কাছে সেই শব্দ তত স্পষ্ট হবে, সেই হল তত দামি হয়ে উঠবে আমাদের কাছে, তত উৎকর্ষ হয়ে উঠবে। এটাই হচ্ছে কারণ, এইখানে হচ্ছে সায়েন্স। এই সায়েন্সটাকে, এই মূলটাকে, এই শব্দের মূল কারণকে প্রাচীন ভারতবর্ষ কত হাজার হাজার বছর আগেই তারা কিন্তু সেটাকে ধরতে পেরেছিলেন, তারা সেটাকে আবিষ্কার করেছিলেন। এইটাই হচ্ছে ভারতবর্ষের গর্ব, এই হচ্ছে ভারতবর্ষের অতীত গর্ব, যা নিয়ে আমরা শ্লাঘা বোধ করতে পারি। ঠিক তারা এই কত হাজার বছর আগে এই সাংখ্য দর্শন, এই শব্দ, স্পর্শ, গন্ধ, এর অন্তর্ভুক্ত মূল কারণগুলোকে তারা স্পষ্ট করে যথার্থভাবে নিরূপণ করতে পেরেছেন। এটাই হচ্ছে মূল কথা। শব্দ শুধুমাত্র নয়, শব্দের লক্ষণ কি? শব্দের লক্ষণ হচ্ছে আকাশ, বায়ুর হচ্ছে স্পর্শ, হ্যাঁ, স্পর্শ লক্ষণ, জ্যোতিষং লক্ষণ, রূপ, জ্যোতির লক্ষণ। চোখ দিয়ে যে আমরা দেখি জ্যোতি, চক্ষুর জ্যোতি দিয়ে আমরা কি দেখি? রূপ। হ্যাঁ, তার মানে রূপের শব্দ স্পর্শর বললাম, এরপর আসছে রূপ। রূপের লক্ষণ হচ্ছে জ্যোতি বা তেজ। রূপ দিয়ে আমরা কি দেখি? চোখ দিয়ে আমরা কি দেখি? আলোকে দেখতে পাই, অর্থাৎ এই তেজকে দেখতে পাই। জ্যোতিষং লক্ষণং রূপমশ্চ রস লক্ষণ ধারিণী। এই পৃথিবীর লক্ষণ হচ্ছে এর ধারী, রস, জল, জলের মধ্যে যাকে রস, রসের মধ্যে কি রয়েছে? এই রসটি রয়েছে সেখানে। বায়ু, তেজ, অপের মধ্যে রয়েছে রস। জলের লক্ষণ হচ্ছে রস, জলের মধ্যে কি রয়েছে? রস রয়েছে। এক একটা জলের এক এক রকমের রস রয়েছে, এক এক রকমের তার টেস্ট রয়েছে, রস রয়েছে। জলের লক্ষণ হচ্ছে রস। আর পৃথিবীর লক্ষণ কি? মাটির লক্ষণ কি? গন্ধ। মাটির লক্ষণ হচ্ছে গন্ধ। পৃথিবীর মধ্যে রয়েছে গন্ধ, পৃথিবীর অন্তর। তাহলে এই যে সূক্ষ্ম কারণ, এগুলোকে বলা হচ্ছে তন্মাত্র। এইভাবে পাঁচটি মহাভূতের সূক্ষ্ম কারণগুলোকেই বলা হচ্ছে তন্মাত্র বা পঞ্চ তন্মাত্র। মহাভারত খুব স্পষ্ট করে, মহাভারতের মধ্যে বলা হচ্ছে এই আকাশাদি, সে প্রত্যেকটা মহাভূতের মধ্যে যে শব্দ তন্মাত্র থাকে, সেটা হচ্ছে সেই সব প্রত্যেকটা মহাভূতের সূক্ষ্ম সূক্ষ্ম অংশ। অর্থাৎ আকাশের মধ্যে সূক্ষ্ম অংশ হিসেবে শব্দ আছে, যেমন আমরা বললাম বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে স্পর্শ রয়েছে। ঠিক এই কথাই যেগুলো একটু আগে আমরা এত বিস্তৃতভাবে আলোচনা করছি, মহাভারতে ঠিক সেটাই বলছে। তমিস্তং তমিস্তস্তু তন্মাত্রা তন্মাত্রা ইতি তে স্মৃতা। অর্থাৎ প্রত্যেকটা মহাভূতের মধ্যে সূক্ষ্ম কারণ হিসেবে যে গুণগুলো রয়েছে, সেগুলি হচ্ছে সেই বিষয়ের তন্মাত্র বা কারণ। ঠিক আছে? এই অর্থাৎ পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ, আমরা সেটা নাকের মাধ্যমে, নাসিকা দিয়ে গ্রহণ করি। নাসিকার মধ্যে যে বায়ু রয়েছে, বায়ুর যে গুণ, তার জ্ঞান হচ্ছে এই গন্ধ, তার শক্তি, তার সেই গন্ধ বিচার করতে পারে। নাসিকার গুণ হচ্ছে তাহলে এই গন্ধ। জলের সারভূত হচ্ছে রস, সেটা আমরা জিহ্বার মধ্যে দিয়ে আস্বাদ করতে পারি। তেজের গুণ হচ্ছে রূপ, সেই রূপের কে আমরা চক্ষুর মধ্যে দিয়ে গ্রহণ করি।
হ্যাঁ, বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, সেই স্পর্শের যা গুণ সেটা আমরা ত্বক, এই ত্বকের মধ্যে দিয়ে আমরা সেটা গ্রহণ করি। আকাশের গুণ হচ্ছে শব্দ, সেই শব্দ আমরা এই কর্ণের মাধ্যমে গ্রহণ করি। অর্থাৎ এই যে পঞ্চমহাভূত এবং পঞ্চমহাভূতের অন্তর্গত যে কারণগুলোকে বললাম, এই কারণগুলো আমরা ধরি কিন্তু এই আমাদের এই মাথার মধ্যে যে 5টি ইন্দ্রিয় রয়েছে একেবারে শ্রেষ্ঠ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং কর্ণ, এই 5টি দিয়েই আমরা কিন্তু এই বিশ্ব প্রপঞ্চের মূল উপাদানের কারণের সূক্ষ্ম বিষয়গুলোকে অনুভব করতে পারি। ঠিক এইখান থেকেই এইখান থেকেই আমাদের প্রাচীন ঋষিরা বলছেন এই সমস্ত দেবতা এই জায়গার মধ্যে অবস্থিত করছে। যা কিছু গুরুত্বপূর্ণ, আগের দিন আমরা দেখুন আলোচনা করেছিলাম, আগের দিনের আলোচনা বলছে যেখানে যেখানে যা কিছু উৎকর্ষতা পাওয়া গেছে, তাই না, সেখানে মহর্ষি দেবর শব্দের মধ্যে প্রাচীন ইয়েতে যে সৃষ্টিতত্ত্বের কথা নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে একটি কথা আমরা বলেছি যেখানে যেখানে যা কিছু শ্রেষ্ঠত্ব রয়েছে, যা কিছু মূল বিষয় রয়েছে, তাকেই আমাদের প্রাচীন ঋষিরা, বিদগ্ধ জনেরা তাকেই দেবতা বলেছেন। কারণ তার মধ্যে দিয়েই তো প্রকাশ, যা কিছুর মধ্যে দিয়ে প্রকাশ ঘটছে, সেই প্রকাশ শক্তিকেই তারা বলেছেন দেবতা। কি, কেমন, কেন? যেন দেখুন এই যে তন্মাত্রের কথা বললাম, তন্মাত্রটা বোঝা গেল তো? তন্মাত্র বলতে কি বুঝলাম? অর্থাৎ এই 5টি পদার্থের মূল সূক্ষ্ম অবস্থা। এই সূক্ষ্ম অবস্থাকেই আমরা কিভাবে অনুভব করছি, মানুষ হিসেবে আমরা অনুভব করছি। সব প্রাণী কিন্তু সব কটাকে অনুভব করতে পারে না। কেউ বিশেষ কোনো একটিকে বিশেষভাবে গ্রহণ করতে পারে, মানুষের থেকে অনেক ভালোভাবে গ্রহণ করতে পারে, কিন্তু সব কটাকে পারে না। এটাও বোঝার মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়। একটা কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তি থেকে অনেক বেশি, অনেক বেশি। কিন্তু বাকি যে বিষয়গুলো রয়েছে, ঘ্রাণ ছাড়াও আরও যে রূপ, রস রয়েছে না, সেগুলোর ব্যাপার কিন্তু কুকুরের, সেই ইন্দ্রিয়গুলো কুকুরের অতটা গুরুত্ব নয়, অতটা শক্তিশালী নয়, কিন্তু মানুষের রয়েছে। এবং শুধু তাই নয়, একজন মানুষ নিজের ক্ষমতায় তার এই প্রত্যেকটা ইন্দ্রিয়কে, যার দ্বারা সেই পঞ্চতন্মাত্রকে অনুভব করতে পারে, তার বোঝার শক্তিকে সে বাড়াতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিই এই কথাটা বোঝার জন্য, কথায় কথা বাড়ছে, একটু ধরবার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা নানা দিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে যেমন ধরুন, চোখ দিয়ে আমরা কি ধরতে চাইছি? আমরা চোখ দিয়ে ধরতে চাইছি রূপ, তেজ, তেজের যে গুণ রূপ, সেই রূপকে, সেই গুণকে, তেজের যে গুণ হচ্ছে রূপ, সেই রূপকে আমরা চোখের মাধ্যমে ধরছি, তাই তো? আমরা সাধারণ মানুষ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত দেখতে পায়, কিন্তু এই দেখার শক্তি চোখ কিন্তু দেখে না। চোখের ভেতরে একটা শক্তি আছে, সেই শক্তি দিয়ে আছে বলে চোখ দেখে। কান কিন্তু শোনে না, অর্থাৎ চোখ থাকলেই যে আপনি দেখবেন তার কোনো মানে নেই, কান থাকলেই যে আপনি শুনবেন তার কোনো মানে নেই, জিহ্বা থাকলেই যে আপনার তার মধ্যে স্বাদ জ্ঞান থাকবে তারও কোনো অর্থ নেই। হ্যাঁ, বা জিহ্বা থাকলেই যে আপনি বকবক করে কথা বলতে পারবেন তারও কোনো মানে নেই। এবং এই যে সব কিছুরই একটা উৎকর্ষতা, সেটাও কিন্তু আছে। আমি দেখছি একটা জিনিস, কিন্তু সেই জিনিসটাকে আরেকজন আরো গভীরভাবে দেখছে, তাৎপর্যময়ভাবে দেখছে। তার দেখার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। এই যে বিশেষভাবে দেখার যে শক্তি, সেই যে সূক্ষ্মভাবে সেই জিনিসটাকে পর্যবেক্ষণ করার যে শক্তি,
একটা কেমন একটা সূক্ষ্ম ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা ট্রেনে যেতে যেতে, ট্রেনে করে যাচ্ছে, সব কম বেশি আমরা সবাই ট্রেনে করে গেছি, ট্রেনে করে যেতে যেতে আমরা কি দেখি, অন্য গাছপালাগুলো সব যেন আমাদের উল্টো দিকে ছুটতে ছুটতে যাচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সব কিছু গাছপালা, মাটি, যা বাড়ি ঘর, সবগুলো আমাদের বিপরীত দিকে, আমরা যত দ্রুত ছুটে যাচ্ছি ওরাও তারও থেকেও যেন দ্রুতভাবে আমাদের বিপরীত দিকে ছুটে ছুটে যাচ্ছে। এইখানে দেখছেন যে আমরা বিশাল মাঠের মধ্যে, হ্যাঁ, আজকাল খুব কম দেখা যায়, আগে খুব প্রচুর দেখা যেত। আজকাল এত বাড়িঘর উঠছে যে খোলা মাঠ, আদিগন্ত বিস্তৃত মাঠ এখন খুব কম দেখা যায়, অনেক দূরে গেলে হয়তো দেখা যায়। তো যাই হোক, সেখানে আমরা দেখি তাল শ্রেণী, বড় বড় তাল গাছ দাঁড়িয়ে আছে। আমরা দেখছি সেই তাল গাছগুলো আমাদের বিপরীত দিকে ছুটে ছুটে যাচ্ছে, বা টেলিগ্রাফের পোস্টগুলো ছুটে ছুটে যাচ্ছে, বা যে আমরা যদি ইলেকট্রিক ট্রেনে করে যাই সেখানে যে পোস্টগুলো আছে সেগুলো যেন সাঁই সাঁই করে ছুটে ছুটে আমাদের বিপরীত দিকে যাচ্ছে। তো ওই তাল গাছ তো আমরা সবাই দেখি দাঁড়িয়ে আছে, মাঠে গিয়ে দাঁড়িয়ে দেখি তাল গাছ, ফাঁকা মাঠের মধ্যে তাল গাছ, বড় বড় তালক গাছ সব একলা দাঁড়িয়ে আছে। এগুলো আমরা দেখেছি, কিন্তু এই দেখা রবীন্দ্রনাথও দেখেছেন। তার দেখার মধ্যে দিয়ে কি ফুটে এলো, তিনি দেখলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। তার কাছে তাল গাছটা আর তাল গাছ রইল না, একটা সজীব বস্তু হয়ে এলো। সে যেন সব কিছুকে ছাপিয়ে উকি মারছে আকাশে। সবার থেকে যেমন সব একজন ভিড়ের মধ্যে থেকে একজন মুখ তুলে উঁচু হয়ে ভেতরে কি হচ্ছে দেখার চেষ্টা করে, তাল গাছের মধ্যেও কবি যেন সেটাকে দেখতে পেলেন। এই যে বিশেষ করে দেখা, হ্যাঁ, যাদের সেই জন্য কবিদেরকে বলা হয় ক্রান্তদর্শী, তারা বহু দূরের জিনিস দেখতে পারেন, দূরদৃষ্টি যাদের আছে। একটা ঘটনা ঘটলো, আমরা শুনলাম ঘটনাটা ঘটলো, এসে বলা বলি করলাম, আলোচনা করলাম, এমন এরকম এরকম হয়েছে, কিন্তু এর মধ্যে এক দুজন মানুষ যারা আছেন তারা এই ঘটনাটা শুনে অগ্রপশ্চাৎ তার আগে আর কি ঘটতে পারে, বা এই ঘটনাটা কেন ঘটলো, তার পেছনের কারণটি কি, সেটাও যেমন তাদের কাছে স্পষ্ট স্বচ্ছ হয়ে যায়, এবং এই ঘটনার পরিণামে ভবিষ্যতে আর কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে সেটাও তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারেন। তারা পরিষ্কারভাবে বুঝে তারা সেই দুটির পূর্ব পশ্চাৎ কারণ আমাদেরকে বুঝিয়ে দেয়। সুতরাং তারা হচ্ছেন সূক্ষ্ম দ্রষ্টা। তারা কেবল দেখেন না, তাদের দেখার ভেতরে একটা সূক্ষ্ম জ্ঞান আছে। সেই জ্ঞান সেই দেখার বিষয়টিকে বিশ্লেষণ করতে পারে। যে জ্ঞান, এবার আসুন, যে জ্ঞান এই দ্রষ্টা বিষয়কে, দ্রষ্টার যে দেখছেন, তিনি তো দ্রষ্টা, তিনি যা দেখছেন সেই দেখাটাকে যে জ্ঞান বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য তুলে আনে, সেই যে সূক্ষ্ম জ্ঞান, সেটাকেই বলা হয় তন্মাত্র। বোঝা গেল কি তন্মাত্র জিনিস? সুতরাং এই ক্ষেত্রে এই অব্যক্ত সূক্ষ্ম যে অবস্থা, সেটাই হচ্ছে পঞ্চ তন্মাত্র রূপে তাকে স্বীকার করা হয়েছে। এবং সেখানে খুব পরিষ্কার করে যে কথাটা আমরা বলছিলাম, আমাদের এই মুখের মধ্যেই এই পঞ্চ দেবতার অধিষ্ঠান, অর্থাৎ প্রাচীন সময়ের ঋষিরা যা কিছু প্রকাশ করে, রূপকে প্রকাশ যে করছে, গন্ধকে যে প্রকাশ করছে, শব্দকে যে প্রকাশ, এই প্রকাশ ক্ষমতা বা জ্যোতিকেই একটা দেবতা বলেছে। এই জন্য চক্ষুর একজন দেবতা আছে, কানের একজন দেবতা আছে, নাসিকার একজন দেবতা আছে, জিহ্বার একজন দেবতা আছে, স্পর্শের একজন, প্রত্যেকের আলাদা আলাদা দেবতা তারা করেছে। অর্থাৎ প্রত্যেকেরই প্রকাশ শক্তি রয়েছে। চোখের প্রকাশ শক্তি আছে বলেই আমরা চোখ দিয়ে দেখতে পাই। সেই প্রকাশ শক্তিটা যদি নষ্ট হয়ে যায়, চোখ থাকতেও আমরা অন্ধ। শ্রবণ শক্তিটা আছে বলে আমরা কান দিয়ে শুনতে পাই। সেই শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেলে আমাদের কান থাকলেও আমরা বধির হয়ে যাব। এই যে শক্তি,
এই যে অন্তর্ভুক্ত দেখার শক্তি, শোনার শক্তি, শ্বাস নেবার শক্তি, কথা বলার শক্তি, গন্ধ নেবার শক্তি, এই যে শক্তি বা এই সূক্ষ্ম অবস্থাটাকেই বলা হচ্ছে তন্মাত্র। বুঝা গেল? সেই জন্য এই শরীরের এই অংশটাকে বলা হয় ব্রাহ্মণ। আমরা ভারত কথার গ্রন্থি মোচনের একটি বিশেষ পর্বে এই ব্রাহ্মণ শব্দের ব্যাখ্যা করেছি। সেখানে বলা আছে আমাদের এই অংশটা হচ্ছে ব্রাহ্ম, এবং সমস্ত কিছু দেখি, শুনি, স্বাদ গ্রহণ করি, গন্ধ নিই, হ্যাঁ, অনুভব করি, সব কিছু নিয়ে আমাদের কাছে উপাদানগুলো চলে আসে এবং এসে মনের কাছে নেয়। মন তখন বিচার শক্তির মাধ্যমে, প্রজ্ঞার মধ্যে দিয়ে, যার প্রজ্ঞা শক্তি যত ভালো তার মধ্য দিয়ে সে সেগুলোকে বিশ্লেষণ করে কি হচ্ছে, কি হতে পারে এবং কি করা উচিত, কি করা উচিত নয়, এই সিদ্ধান্তগুলো অত্যন্ত দ্রুত ক্ষিপ্রতার সঙ্গে গ্রহণ করে। যারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাদেরকেই বলা হয় ব্রাহ্মণ। সেই জন্য এই অংশটাকেই ব্রহ্ম অংশ বা ব্রাহ্মণ বলা হয়। এবং সেই জন্যেই প্রাচীন ভারতে বলা হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে সবার মূর্ধায় উপরে প্রতিষ্ঠিত, তারপরে রয়েছে ক্ষত্রিয় অর্থাৎ এই হাত, এবং সবার শেষে তার মাঝখানে রয়েছে যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ সেই অর্থনৈতিক শক্তি, বাণিজ্য শক্তি, এই উরু, সেটাই হচ্ছে আমাদের বৈশ্য। আর যা আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে, যার মধ্যে আমরা চলৎ শক্তি, চলমানতা আমাদের মধ্যে রয়েছে, এই পা দুটো, সেটাকেই বলা হচ্ছে শূদ্র। এক কথা থেকে অন্য বিষয়ের সবটার সাথেই সবটা সম্পর্কিত, ওই বিষয়ের মধ্যে যাব না। আমরা কথা বলছি পঞ্চতন্মাত্র। আজকের এই সামগ্রিক আলোচনার মধ্যে আমরা পঞ্চতন্মাত্র কাকে বলা হয় সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন? আগামী পর্বে আমরা আসব এই পঞ্চতন্মাত্র নিয়ে আরও একটু গভীর কথায়, আরও একটু বিশদ কথায়, সহজভাবে। ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম।